কোয়েশনগুলো বেশি বেশি আছে এবং আমি যদি বলি সিকিউ কোয়েশনগুলো বেশি বেশি আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। চলো চ্যাপ্টারের ফার্স্ট স্লাইডে আমরা চলে যাই। ওকে, এই চ্যাপ্টারের প্রথম স্লাইডে আমরা দেখতেছি কি মূলত দেখো, এই চ্যাপ্টারের প্রথম স্লাইডটাতে আমরা দেখতেছি যে হচ্ছে যে আমি প্রতিটা চ্যাপ্টারে আমার ক্লাসগুলোতে তোমাদের জন্য কিছু চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক বা চ্যাপ্টার ম্যাপ নিয়ে আসি। যেখানে আসলে আমরা দেখবো যে একটা চ্যাপ্টারের কি কি ইম্পর্টেন্ট টপিকগুলো আসলে পড়া দরকার, ঠিক আছে, এবং এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে এমসিকিউ সিকিউগুলো আসবে। যেমন কি দেখো, এই চ্যাপ্টারের প্রথম পার্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কাজ কাকে বলে। অর্থাৎ আমি যে আসলে পার্টিকুলার ওয়েতে একটা জায়গা থেকে আসি এবং একটা জায়গা থেকে সরে আরেকটা জায়গায় যাচ্ছি, তার ফলে আমার যে একটা সরণ হচ্ছে, অতিক্রান্ত দূরত্বের একটা চেঞ্জ হচ্ছে, সর্বনিম্ন দূরত্ব, ওই যে সরণটা চেঞ্জ হচ্ছে, এই যে সরণের ফলে আমি একটা বল প্রয়োগ করতেছি বস্তুকে বল প্রয়োগ করার ফলে আমার কি হচ্ছে, একটা কৃতকাজ হচ্ছে, সেই কাজটাকে আগে বলে এটা দেখবো। দেন আমরা দেখবো কাজগুলো আসলে কয় প্রকার, ঠিক আছে, জগতে অনেক ধরনের কাজ আছে, কাজগুলো আসলে কয় প্রকার সেই টপিকটা নিয়ে আলোচনা করবো। তারপরে আমরা কি দেখবো, বিভিন্ন ধরনের কাজের উদাহরণ, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজের উদাহরণ, কয়েকটা উদাহরণ সম্পর্কে আমরা দেখবো। যে আমরা যদি বলি যে ধনাত্মক কৃতকাজ, ঋণাত্মক কৃতকাজ, ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক, ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক রিলেটেড টপিকগুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে, হোয়াট ইজ নেগেটিভ ওয়ার্ক, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ক জিনিসটা কি সেগুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে, ধনাত্মক ঋণাত্মক কাজের কিছু উদাহরণ দেখবো, কাজ রিলেটেড কিছু রাশিমালা দেখবো, ঠিক আছে, কাজের সাথে সম্পৃক্ত কিছু রাশিমালা। যেমন কি আমি যদি তোমাদেরকে বলি, আমরা জানি কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস, ঠিক আছে, এখান থেকে আরেকটা সূত্র আমরা কিন্তু জানি, সেটা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস কজ অফ থিটা, ঠিক আছে, এই যে কস থিটা, ঠিক আছে, এই যে এই রিলেটেড কিছু কাজের রাশিমালা সম্পর্কিত আমরা টপিকগুলো আলোচনা করবো। এই যে দেখো এখান থেকে আসলে কিভাবে, এই যে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস থেকে আসলে কিভাবে আমরা কি ইউজ করতে পারি, কিন্তু দেখো এম জি এস, ঠিক আছে, এই যে এই পার্টগুলো থেকে আমরা কিভাবে সুন্দর করে সামনে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো এবং কাজের এই যে এই টপিকগুলো থেকে আমরা কিভাবে আসলে শক্তি তারপরে ক্ষমতা বের করতে পারি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব কাজের বিভিন্ন রাশিমালায়। তারপর আমরা দেখব ক্ষমতা কি, ঠিক আছে, কাজ করার যে সামর্থ্য সেই জিনিসগুলো দেখবো, সেটাই হচ্ছে আমাদের মূলত ক্ষমতা। দেন হচ্ছে ক্ষমতার প্রকারভেদ সম্পর্কিত রাশিগুলো নিয়ে আলোচনা করব। তারপরে ক্ষমতা রিলেটেড রাশিমালা, ঠিক আছে, ক্ষমতা রিলেটেড রাশিমালার মধ্যে আমরা দেখছিলাম কি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সূত্রগুলো কিভাবে আসছিল সেই টপিকগুলো দেখে নেব। দেন আমরা দেখব শক্তির নিত্যতা সূত্র, শক্তি এবং শক্তির বিভিন্ন ধরনের প্রকারভেদ, ঠিক আছে, এবং শক্তি আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে, শক্তির নিত্যতা সূত্র। তারপর আমরা দেখবো গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তি এবং বিভব শক্তি। গতিশক্তি মানে কি, যে ধরো একটা বস্তু স্থির আছে কিন্তু বস্তুটাকে আমি গতিশীল করবো, তো এই গতিশীল করার জন্য যে শক্তিটা প্রয়োগ করা লাগবে সেটা হচ্ছে আমার গতিশক্তি। তার অপোজিটটাই হচ্ছে কি স্থির বস্তু রাখার জন্য যেটা, সেটা হচ্ছে আমার কি বিভব শক্তি। ওকে, দেন আমরা চলে যাব যে কর্মদক্ষতা, ঠিক আছে, জগতে বিভিন্ন ধরনের যন্ত্র আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে, এই ইঞ্জিনগুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এই ইঞ্জিনগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমরা যে ইফিসিয়েন্সিটা পাই সেই জিনিসটাই আমাদের কি ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, ঠিক আছে। একটা কর্মদক্ষতা আসলে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের মোটরের উপর, বিভিন্ন যন্ত্রের কার্যদক্ষতার উপরে। ওকে, দেন আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, দেন আমরা পরের স্লাইডে চলে আসলাম, ঠিক আছে। এই স্লাইডটাতে আমরা কি দেখতেছি দেখো তো, কাজকে আসলে আমরা বেসিক্যালি কাজ আসলে কয় ধরনের দেখো। প্রথমে আমরা একটা পার্টিকুলার ওয়েতে দেখতেছি যে হচ্ছে যে দেখো এই ওয়েটাতে আমরা কি দেখতেছিলাম, যে এখানে আমরা দেখতেছি যে ধরো স্টাইল ওয়ানে কি বলতেছে একটু খেয়াল করো তো তোমরা। স্টাইল ওয়ানে বলতেছে যে হচ্ছে যে ভাই একটা বস্তু আছে, এই বস্তুটা এই পয়েন্টে আছে ধরো, ঠিক আছে, এই পয়েন্ট থেকে একটা মানুষ অথবা একটা বস্তু যাত্রা শুরু করে ও কি করলো স্যার, ও হচ্ছে যে বি পয়েন্টে চলে গেল, ঠিক আছে, এই মানুষটা, ঠিক আছে, হিউম্যানটা কি করলো বি পয়েন্টে চলে গেল। তো এই যে বি পয়েন্টে চলে গেল, তার কি একটা পথের অতিক্রান্ত দূরত্ব ওকে কি করা লাগছে, ফেস করা লাগছে, এবং এই অতিক্রান্ত দূরত্ব সামনে দিয়ে ও আগালো। তো এই যে অতিক্রান্ত দূরত্বটা দেখো তো ভালো করে খেয়াল করো তো, ও যখন মাটির মধ্যে পা দিচ্ছে তখন কি ওর একটা ফোর্স ক্রিয়েট করা যাচ্ছে না, অবশ্যই একটা ফোর্স দেওয়া লাগতেছে। তাহলে ফোর্স পেলাম স্যার, এই যে টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পেলাম বলো তো, আমরা তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু পেলাম কাজের সূত্রটা পেয়ে গেলাম এফ এস, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমরা এখানে খুব সুন্দর করে তুলে ধরছি। যেমন কি দেখো আমরা কখন ইউজ করবো স্যার এই সূত্রটা বেসিক্যালি এই যে দেখো ডাব্লিউ, ঠিক আছে, কাজ ইজ ইকুয়াল টু কি, যে বল এবং বলের দিকের যে সরণ, ঠিক আছে, আমরা জানি কাজ কাকে বলে। তাহলে কোনো বস্তুর উপরে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণে ফোর্স
ফোর্স বা বল প্রয়োগ করি এবং সে বল প্রয়োগের ফলে যদি বস্তুটার একটা পার্টিকুলার দিকে সরণ ঘটে সেটাকে আমরা কি বলবো, তার কৃতকাজ। ঠিক আছে, তারপরে দেখো এই যে কৃতকাজের ক্ষেত্রে আমরা থিটার যে ভ্যালুগুলা কাউন্ট করি সেই ভ্যালুগুলো কি, এটা কিভাবে কাউন্ট করা হয় সেই জিনিসটা আমরা এখানে দেখতেছি। তাহলে দেখো এখন ধরো আমি হচ্ছে যে একটা বস্তুকে এই পয়েন্টে হচ্ছে যে নিলাম, তো নেওয়ার পরে এই বস্তুটাকে আমি একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যাঙ্গেলে কি করলাম, তাকে হচ্ছে যে সরণ ঘটাইলাম। তখন দেখো তো এই যে অ্যাঙ্গেলটা সেটাকে আমি যদি থিটা বলি, তো থিটার ভ্যালুটা কি হইতে পারে, যখন থিটার ভ্যালুটা 0 ডিগ্রি হবে তখন এটাকে আমরা বলবো আসলে কি W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে আমরা জানি কস থিটার ক্ষেত্রে থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি হয়ে যায় তখন কি এটা কস থিটা কি হয়ে যায়, কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি 1 হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখবো W ইজ ইকুয়াল টু কি এফ এস, যেটা হচ্ছে আমার কি ধনাত্মক কৃতকাজ বা পজিটিভ ওয়ার্ক। ওকে, অন্যদিকে আমি যদি তোমাদেরকে বলি যে এই থিটার ভ্যালুটা স্যার যখন 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি দেখাবো যে ধনাত্মক কৃতকাজ এবং ঋণাত্মক কৃতকাজ আসলে কীভাবে আমরা কাউন্ট করি। 180 ডিগ্রি যখন হয়ে যায় তখন W এর ভ্যালুটা হয়ে যায় কি W ইজ ইকুয়াল টু এফ এস কস 180 ডিগ্রি। তাহলে এফ এস কস 180 ডিগ্রি যখন হয় তখন আমরা জানি কস 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত, -1। তাহলে এই সেক্ষেত্রে আমরা লিখবো মাইনাস এফ এস। ঠিক আছে, তাহলে এই যে W এর ভ্যালুটা সেটা কি হয়ে যাবে মাইনাস এফ এস এর সমান, যেটাকে আমরা আসলে বলি কি নেগেটিভ ওয়ার্ক। ওকে, দেন আমি যদি বলি তাহলে দেখো এই যে কাজের পার্টগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, সো এই 3টা পার্ট একটু মাথায় রাখো এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে, তো পরবর্তী যে সেগমেন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে যে আমাদের বলের প্রকারভেদ। ঠিক আছে, অথবা কাজের প্রকারভেদ। ঠিক আছে, এই যে কাজের পরবর্তী যে সেগমেন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কাজের প্রকারভেদ। আচ্ছা, কাজের প্রকারভেদের মধ্যে দেখো তো কাজ কয় ধরনের। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে দেখো বলের দ্বারা কাজ যখন হয়, অর্থাৎ বস্তুটা ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছিল এবং এই বস্তুটাকে আমি ফোর্স দিচ্ছিলাম কোন পয়েন্টের দিকে স্যার, একই দিকে ফোর্স দিচ্ছিলাম। ওকে, তো একই দিকে ফোর্স দেওয়ার কারণে বস্তুটা W ইজ ইকুয়াল টু যেটা হইলো সেটা হচ্ছে যে এই যে এই পার্টিকুলার অ্যাঙ্গেল আমি যদি আরেকটা কালার দিয়ে দেখাই, এই যে ফোর্সের দিকটাও এদিকে এবং তার যে অতিক্রান্ত সরণ সেটার দিকটাও কি একই দিকে। তাহলে ফোর্সের দিক আর সরণের দিক যখন একই দিকে, ধরো আমার হাত এখানে একটা হাত আছে, দেন আমি আরেকটা হাত এটার উপরে রাখলাম, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে না। তো সেক্ষেত্রে তাদের থিটাটা কি হয়ে যায়, থিটাটা হয়ে যায় 0 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এফ এস কস 0, তাহলে cos 0 এর ভ্যালু কি হয়ে যাবে, এফ এস হয়ে যাবে। ঠিক আছে, cos 0 এর ভ্যালু কত জানি আমরা, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা ধনাত্মক কাজ। আর এটার বিপরীত সাইডে যখন হচ্ছে যে এই থিটার ভ্যালুটা যখন কি হয়ে যায় স্যার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায় তখন সেটাকে আমরা বলি কি নেগেটিভ ওয়ার্ক, অর্থাৎ W ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস। ঠিক আছে, একটু খেয়াল রাখো, কিছুক্ষণ আগে দেখাইলাম। দেন আমরা দেখবো এই যে এই দুইটা সেগমেন্ট আসলে মূলত আমরা কোথায় আলোচনা করব, এসএসসিতে, মানে তোমাদের এই যে এসএসসি পরীক্ষা যেটা আছে সেটাতে। কিন্তু পরবর্তী যে পার্টগুলো আছে যেমন কি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, এটা কিন্তু তোমাদের পড়া না, এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট সেকশনের পড়া। ঠিক আছে, এবং এই সেগমেন্টে তোমরা যখন যাবা ভবিষ্যতে যখন উঠবা এবং আমাদের কাছে হচ্ছে যখন কোর্সগুলোতে দেখবা তখন দেখবা যে এই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজগুলো কি সুন্দরভাবে সাজানো যায়। এবং এখানে আমরা স্প্রিংয়ের বিভিন্ন ধরনের কৃতকাজ দেখবো। দেন পরিবর্তনশীল বলগুলো আসলে কিভাবে ক্ষুদ্র 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 বলগুলোকে কাউন্ট করে একটা কৃতকাজ বানানো যেতে পারে, তার যে সরণটা আছে সেটাকে কি করে কাউন্ট করে। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে অভিকর্ষ বলের বিপরীতে কি কিছু কৃতকাজ আছে, দেন মহাকর্ষ বলের দ্বারা কৃতকাজ আছে। সো এই সেগমেন্টগুলো আমরা দেখবো পরবর্তী স্লাইডগুলোতে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো তো ওই যে প্রথমের দিকে যেটা বলতেছিলাম যে প্রথম পার্টটা যদি আমি বলি যে একটা কৃতকাজ হচ্ছে কি, একটা কৃতকাজ হচ্ছে ধনাত্মক কৃতকাজ আর একটা কৃতকাজ হচ্ছে কি ঋণাত্মক কৃতকাজ। তো ধনাত্মক কৃতকাজকে আমরা বলছিলাম কি পজিটিভ ওয়ার্ক, আর ঋণাত্মক কৃতকাজকে আমরা কি বলতেছিলাম স্যার, নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা, তো দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে যদি একটু বলি, যে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, সেটা কি যে একটা ডাস্টার টেবিলের উপর থেকে নিচে পড়তেছে, একটা ডাস্টার। ঠিক আছে, ডাস্টারটা কি টেবিলের উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করো তো, যখন এই ডাস্টারটা টেবিলের উপর থেকে নিচে পড়তেছে তখন কি ওর ফোর্সটা কি এদিক দিয়ে হচ্ছিল না, ভালো করে খেয়াল করো। তাহলে ওর যে সরণটা হবে সেটাও কি হবে নিচের দিকে হবে না, সরণটা নিচের দিকে হইলো, ফোর্সটাও নিচের দিকে বললো। তাহলে স্যার আমি বলতে পারি যে ওর যে ফোর্স এফ ইজ ইকুয়াল টু এম জি সেটাও কোন দিকে ছিল,
নিচের দিকে ছিল। তাহলে তুমি আমাকে বলো তো যে স্যার তিনোটা অ্যাঙ্গেল যদি নিচের দিকে থাকে, এটাও নিচের দিকে এটাও নিচের দিকে, তার মানে কি দুইটা কি সমান না? তার মানে সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কি হবে? এই যে একই অ্যাঙ্গেলের উপরে সেম অ্যাঙ্গেল দুটো ক্রিয়া করবে না? তাহলে থিটার ভ্যালু কি হয়ে যাবে? 0 ডিগ্রি হয়ে যাবে না? তো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, যখন অ্যাঙ্গেল নিয়ে কাউন্ট করবো তখন আমরা লিখতে পারবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস কজ অফ থিটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ এস কস 0 ডিগ্রি। তাহলে এটা কি এফ এস এর সমান হয়ে যাবে, অর্থাৎ ডাব্লিউর ভ্যালুটা কি হয়ে যাবে স্যার? এফ এস এর সমান হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, সেকেন্ড পার্টটা কি, ডাস্টারটা আমি যখন কি করতেছি, ডাস্টারটা আমি যখন নিচ থেকে টেবিলে রাখতেছি, ভালো করে খেয়াল করো, নিচ থেকে ধরো ডাস্টারটা আমি যখন তুললাম, এই যে মাটি থেকে আমি তুলে আমি হচ্ছে টেবিলের দিকে আনতেছি, রাখলাম। দেখো তো যখন আমি তুলতেছিলাম তখন আমার ফোর্সটা কি হয়ে গেছিল স্যার? আমার যখন আমি তুলতেছিলাম তখন আমার ফোর্সটা, এই যে ফোর্সটা আমি নিচ্ছিলাম, ভালো করে খেয়াল করো, ফোর্সটা আমার প্রথমে সরণ ছিল এই পয়েন্টে, ঠিক না? এই পয়েন্টে ছিল। তো আমি যখন এটা মাটি থেকে তুললাম তখন আমি কি ফোর্সটাকে উপরের দিকে দিলাম। ওকে, ফোর্সটাকে উপরের দিকে দিলাম, কিন্তু তার সরণটা কোন দিকে ছিল? তার সরণটা ছিল নিচের দিকে, ঠিক আছে? এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয়ে গেছিল? তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে গেছিল কি? তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে গেছিল 180 ডিগ্রি। ওকে, তাহলে আমি যদি তোমাকে তখন বলি যে তাহলে কি হবে স্যার? তাহলে হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কজ অফ 180 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কজ অফ 180 ডিগ্রি যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কজ 180 ডিগ্রির ভ্যালু কত? -1। তাহলে আমি লিখতে পারি এফ এস, তাহলে এটার ভ্যালু কত হবে? এফ এস। ঠিক আছে? ওকে, তাহলে এই যে মাইনাস এফ এসটা পাইছো, তাহলে আমার ফাইনাল ইকুয়েশন হবে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এই যে মাইনাস, এটা হচ্ছে আমার কি ঋণাত্মক কৃতকাজ বা বলের কোনো কিছুর বিরুদ্ধে কৃতকাজ। ওকে, আশা করতেছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। দেন আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। আচ্ছা, কাজের মাত্রা ও একক খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি যদি বলি যে তোমরা যদি একটু অ্যানালাইসিস করো, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা, ঠিক আছে, দেখবা ঢাকা বোর্ড 2021-22, ঠিক আছে, এই সালগুলোতে, ঠিক আছে, তারপর হচ্ছে যশোর বোর্ড, এগুলা থেকে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এই প্রতিটা বোর্ডে এইখান থেকে মাত্রা সমীকরণ থেকে প্রত্যেক বছর 1-2টা এমসিকিউ ওরা রাখে, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের মাত্রা, শুধু কাজের মাত্রা না, বিভিন্ন প্রকারের মাত্রা থেকে ওরা এমসিকিউ রাখে। তাহলে কাজের মাত্রা এবং একক কিভাবে বের করা যায়? আসলে আমরা কখনো মুখস্থ করবো না এগুলো। অনেক স্টুডেন্ট চিন্তা করো যে ভাই আমি হচ্ছে যে এগুলো মুখস্থ করে যাবো, কিন্তু পরীক্ষার হলে কোনটার উপরে ইনভার্স আছে, কোনটার উপরে 2 আছে, ঠিক আছে, কোনটার উপরে ইনভার্স 3 আছে, এই জিনিসগুলো অনেকে ভুলে যায়। সো এইগুলো কিন্তু আসলে ভুল করা যাবে না। আচ্ছা চলো তো আমরা আগে প্রথমে এই যে এই মাত্রাগুলো করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, আর সূত্রটা বলা লাগবে। স্যার সূত্রটা কি? আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা ভালো কথা। তো এফ মানে কি? এফ কে আমরা যদি প্রথমে এককে কনভার্ট করি, চলো তো একটু এককে কনভার্ট করি। আচ্ছা একক, আচ্ছা এফ এর একক কি স্যার? এফ এর একক হচ্ছে যে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে, এম এ মানে কি? এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ কি তার ভর ইনটু তার কি ত্বরণ থাকবে। আচ্ছা ভালো কথা। এই যে এস, এস মানে আমরা জানি সরণ, তাহলে সরণের একক যদি হয় তাহলে সেটা কি মিটার। আচ্ছা দেখো তো এই যে এম, ঠিক আছে, এম মানে কি স্যার? কেজি না? আর এই যে ত্বরণের একক কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার টোটাল একক কি হবে সেটাকে আমরা কি হিসেবে কাউন্ট করি? নিউটন। বা ফোর্সের এককে আমরা কি বলি? নিউটন বলি, ঠিক না? আচ্ছা দেন আমি যদি এটার মিটার, ঠিক আছে, এটা তো মিটার থাকলো, এটা চেঞ্জ হইলো না। আচ্ছা তারপর আমি চলে যাবো এখান থেকে ওদের কি মাত্রা সমীকরণে। কোথায় চলে যাবো স্যার? ওদের মাত্রা যে সমীকরণটা আছে সেটাতে। দেখো তো একটু ভালো করে খেয়াল করো কনসেপ্টটা। এইখান থেকে আমরা কেজি পাইছিলাম না, ভরের একক। তাহলে ভরের মাত্রাটা কি হবে? ভরের মাত্রাকে আমরা প্রকাশ করি বড় হাতের এম দ্বারা। তারপর একটু খেয়াল করো তো, এই যে আমি এখান থেকে কি পাইছিলাম? ত্বরণ, ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে আমি কি পাইছিলাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার মানে কি ছিল? দৈর্ঘ্য। তাহলে আমরা জানি দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে যে দৈর্ঘ্যের একক, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে যে একটা দূরত্বের একক, কিন্তু দৈর্ঘ্যের যখন মাত্রা বলবো তখন সেটার মাত্রা হয়ে যাবে কি লেন্থ বা এল। ওকে স্যার, এস মানে কি? এস মানে ছিল কি? এস মানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু কি সময় ছিল। কি ছিল? সময় ছিল, ঠিক না? তাহলে সময়ের মাত্রা কি হবে স্যার? এটার মাত্রা হবে কি? এটার মাত্রা হচ্ছে যে টি, ঠিক আছে, সময়ের মাত্রাটা কি হবে? টি। তাহলে আমি এটাকে লিখবো টি, ঠিক আছে, এল বাই টি স্কোয়ার। ওকে লিখলাম। আচ্ছা ভালো কথা স্যার, এই যে এস থেকে কি লিখতে পারি? এস কি? এই যে ছোট এই যে এস, এই এসটা কি ছিল? আমার সময় ছিল। কিন্তু এই যে এস, এখান থেকে আমি কি পাইছিলাম? সরণ। এই যে এস মানে হচ্ছে কি ছিল? সরণ ছিল, ঠিক না? ওকে, এটা কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা এই যে এমটা পাইছিলাম, এটা কি আমার দূরত্ব না? তাহলে দূরত্বের একক যদি হিসাব করি তাহলে মিটার। দূরত্বের একক হচ্ছে কত? মিটার। কিন্তু দূরত্বের মাত্রা কি হবে?
দূরত্বের মাত্রা কি হবে বলো তো? দূরত্বের মাত্রা হবে কি ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা কি এল। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমি কি লিখতে পারি স্যার? এখানে আমি লিখতে পারি না ইন্টু এল, এই যে এখান থেকে নিয়ে আসলাম, তাহলে আমি কি লিখতে পারি এম এল টি ইনভার্স 2 ইন্টু এল লিখতে পারি না, তাহলে আমি এটাকে কি লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আশা করতেছি তোমাদের এই মাত্রাটা কিভাবে বের করা যায় সেটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবং সত্যিকার অর্থে এই যে মাত্রাগুলো আমরা ইউজ করি এগুলো কিন্তু খুব সহজ একটা পার্ট। ঠিক আছে, বলের মাত্রা যেমন কি আমি এখান থেকে তোমাদের কিন্তু বলে দিছি যে ধরো কেউ যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে, এখন কোনো বন্ধু যদি জিজ্ঞেস করে যে ভাইয়া তাহলে বলের মাত্রা কি হবে, যদি জিজ্ঞেস করে যে বলের মাত্রা, তাহলে তোমরা তো ইজিলি বের করে ফেলতে পারবা। কিভাবে বের করবা দেখো তো, যে ভাই আমাদেরকে বলে দিছো আগে সূত্র লেখা লাগবে, তাহলে বল F ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এমটা কি ছিল? এম ছিল ভাই আমার ভর, তাহলে ভরের জন্য আমি বড় হাতের মাত্রা লিখবো এম। আর এই যে আমার কি ছিল এ ছিল আমার ত্বরণ, তাহলে ত্বরণের আমি যে এককটা বলছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার পড়াইছিল ভাই। আচ্ছা তাহলে মিটার মানে দূরত্বের জন্য এল, আর এই যে টি ঠিক আছে, সময় মানে হচ্ছে টি, তাহলে কি হয়ে যাবে টি স্কোয়ার হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে যদি একবার ফাইনাল লিখি তাহলে এম এল টি ইনভার্স 2, সেটা হয়ে গেছে কি আমার বলের মাত্রা। ওকে, দেখো একবারে ইজি এক কতগুলো কনসেপ্ট, এবং এগুলো আসলে বের করা একবারে ইজি। ঠিক আছে, সো বলটাকে তুমি জাস্ট কি মিটার দ্বারা গুণ করে দিলে বা এল দ্বারা গুণ করে দিলে তুমি কি পেয়ে যাবা? তুমি কাজের মাত্রাটা পেয়ে যাবা। ঠিক আছে, আশা করতেছি এই টপিকটা তোমাদের একবারে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা দেন পরবর্তী স্লাইডে চলে আসি। কাজ ক্ষমতা শক্তি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনকারী কৃতকাজগুলো সম্পর্কে দেখবো। দেখো আমি যদি বলি কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস, যেমন কি ডাইনামো জিনিসটা কি আমরা জানি যে জেনারেটরের ক্ষেত্রে আমরা ইউজ করি ডাইনামো, তারপরে ইঞ্জিন বা অন্যান্য যন্ত্রের কাজ করার হারকে আমরা কি বলি? ক্ষমতা বলি। ঠিক আছে, ক্ষমতা ইংলিশ কি বলতে পারবা কেউ? ক্ষমতার ইংলিশ, ঠিক আছে, ক্ষমতার ইংলিশ হচ্ছে পাওয়ার, POWER পাওয়ার। ঠিক আছে, পাওয়ারকে আমরা আসলে ক্ষমতা দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমি যদি বলি যে এই যে ক্ষমতা জিনিসটা কি স্যার, দেখো এই সূত্র এই যে সংজ্ঞাটা কখনো মুখস্থ করা যাবে না, আমরা সূত্র থেকে সংজ্ঞা শিখবো। কিভাবে? দেখো P ইজ ইকুয়াল টু কি জানি আমরা? P ইজ ইকুয়াল টু জানি W/T। ঠিক আছে, অর্থাৎ একক সময়ে তুমি যে কাজটা করতেছো সেই কাজ করার হারটাই হচ্ছে তোমার কি? ক্ষমতা। আচ্ছা দেখো তো একটু যদি খেয়াল করো যে দেখো এক কথা একক সময়ে ব্যক্তির উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে কি? আমার ক্ষমতা। আচ্ছা একটু খেয়াল করো তো, নটরডেম পরীক্ষায় 2019 সালে একটা কোয়েশ্চেন আসছিল। কি আসছিল? যে একটা অপশন টেস্টের একটা কোয়েশ্চেন ছিল যে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, P ইজ ইকুয়াল টু হোয়াট। প্রথমে অপশন ছিল 1 নাম্বার FS, 2 নাম্বার ছিল FT, 3 নাম্বার ছিল FB, 4 নাম্বার ছিল MGH। ঠিক আছে, আমি যদি বলি এখনকার বর্তমানে যারা ভিডিওগুলো দেখতেছো, যাদের ম্যাথমেটিক্যাল টার্মসের সূত্রের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না, ঠিক আছে, তারা কিন্তু এই ম্যাথটাতে আটকে যাবে, এবং সত্যিকার অর্থে এই ম্যাথটা তোমরা পারবে না। কিন্তু এই ম্যাথটা খুব সুন্দরভাবে সলভ করে ফেলা যায়। চলো তো আমরা একটু দেখি এই MCQটা কিভাবে সলভ করে। দেখো তো আমরা জানি P ইজ ইকুয়াল টু কি W/T না? আচ্ছা ভালো কথা ভাই, W ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? W ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? mGS/T। লেখা যায় না? আচ্ছা একটু চিন্তা করো তো, তাহলে আমি যদি বলি যে এই যে mg এটা কি F না? তাহলে F ইন্টু S/T। ওকে লিখলাম। আচ্ছা তোমরা গতি ভাইয়ার যখন আমি ক্লাস নিচ্ছিলাম গতির যে চ্যাপ্টারটাতে, ওইটা তো তোমরা তোমাদেরকে পড়াইছিলাম। কি পড়াইছিলাম? আমরা পড়াইছিলাম যে S ইজ ইকুয়াল টু সমবেগের ক্ষেত্রে VT, ঠিক না? তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, V ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? S/T লেখা যায়। ওকে, তাহলে এই যে S/T এই পার্টটাকে যদি আমি আলাদা করে নিই তাহলে কি লিখতে পারবো? F ইন্টু V লিখতে পারবো না? তাহলে আমি লিখতে পারবো P ইজ ইকুয়াল টু F ইন্টু V। তার মানে এটাই কিন্তু তোমার কি? তোমার যে ডিজায়ার্ড যে ইকুয়েশনটা ছিল এই যে এখানে দেখো তো, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে F ইন্টু V। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ধরো তোমাকে কোনো কারণে ভেলোসিটির ভ্যালু বলে দিল, পাশাপাশি তোমাকে ফোর্সের ভ্যালু বলে দিল, তাহলে তুমি ক্ষমতা বের করবে কিভাবে? ফোর্স ইন্টু ভেলোসিটি। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো। আচ্ছা, তো এক কথায় একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ হলো আমার ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখো। ঠিক আছে, ক্ষমতার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখো, সেটা কি? যে 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান 10 টু দি পাওয়ার 3 ওয়াট। ঠিক আছে, ক্ষমতার একক কিন্তু আমরা ক্ষমতাকে একক দ্বারা প্রকাশ করছিলাম কি? যে ক্ষমতার একক হচ্ছে কি দেখি বলো তো? আমরা জানি কি কাজের একক কি ছিল দেখি। ঠিক আছে, লাস্ট টপিকে আমরা বলছিলাম যে কাজ, ঠিক আছে, কাজের যে এককটা ছিল সেটা কি ছিল? জুল ছিল, ঠিক না? কাজের একক কি ছিল? কাজের একক ছিল জুল।
ওকে, তাহলে ক্ষমতার একক কি হবে স্যার? ক্ষমতার একক হবে পি ইজ ইকুয়াল টু কি? W/T। আচ্ছা ওকে, তো এখন আমাদেরকে দেখা লাগবে যে ক্ষমতার এককটা কি। ঠিক আছে, তাহলে ক্ষমতার এককটা আমরা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু চিন্তা করো তো, লাস্ট ক্লাসে মানে লাস্ট যে স্লাইডটাতে বসে, তার আগে একটু চিন্তা করো তো, আমরা যে লাস্ট স্লাইডটা বসছিলাম সেই স্লাইডটার মধ্যে আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম W ইজ ইকুয়াল টু কি? Fs পাইছিলাম না? তাহলে W এর এককটা কি পাইছিলাম আমরা বলো তো? এটার এককটা পাইছিলাম কি? জুল। ওকে, তাহলে এখন আমাকে জিজ্ঞেস করবে যে ভাই তাহলে ক্ষমতার একক কি হবে? তাহলে ক্ষমতা P ইজ ইকুয়াল টু কি হবে? W/T। তাহলে এটার একক যদি জুল হয়, এটার একক যদি সেকেন্ড হয়, তাহলে এটা কি হবে? জুল সেকেন্ড ইনভার্স 1। তার মানে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো ওয়াট। ওকে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো ওয়াট। ঠিক আছে, একটু খেয়াল রাখো। আচ্ছা, তাইলে ক্ষমতার এককটা পেয়ে গেলাম। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করে স্যার তাহলে ক্ষমতার মাত্রাটা কি হবে? ক্ষমতার মাত্রাতে চলে যায়, চলো। ঠিক আছে, ক্ষমতার মাত্রাটা কি হবে একটু খেয়াল করো। ওকে, তো একটু চিন্তা করো তো, যে জুল সেকেন্ড ছিল ঠিক না? তাহলে জুল, ঠিক আছে, জুল সেকেন্ড ছিল, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? F/s কি টি ছিল না? তাহলে টি এর জন্য আমরা কি পাইছিলাম একটু চিন্তা করো তো। টি এর জন্য আমরা পাইছিলাম যে স্যার টি যেহেতু আছে তাহলে টি মানে টাইম, তাহলে এটাকে কি লিখতে পারবো? নিচে টি লিখবো। আচ্ছা, Fs এর জন্য কি পাইছিলাম একটু দেখো তো। F মানে কি স্যার? F মানে ছিল ma, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম? mL/T⁻²। ঠিক আছে, ইনটু কি ছিল স্যার? ইনটু L ছিল, L মানে কি? S ছিল, ঠিক না? তাহলে এই যে এই পার্টটা থেকে, ঠিক আছে, তাহলে L, তাহলে mL² ছিল, ঠিক না? তাহলে দেখো তো এই জায়গায় আমি কি লিখতে পারি? mL²T⁻²। তাহলে আমি এখানে কি লিখতে পারি? mL²T⁻² ইন্টু T⁻1। তাহলে এটাকে কি লিখতে পারি? mL²T⁻3। তাহলে এটাই হচ্ছে আমার কিসের সূত্র বলো তো? এটাই হচ্ছে আমার হচ্ছে যে ক্ষমতার যে মাত্রা আছে সেটা সমীকরণ। তাহলে এটাই কি আমার? এটাই হচ্ছে আমার ক্ষমতার মাত্রার সমীকরণ। সো এইভাবে করে মাত্রাগুলো বের করে ফেলাম। এই জিনিসগুলো খুব ইজি একটা প্রসেস, ঠিক আছে? এই জিনিসগুলো অনেকে মুখস্থ করে, ওদের আসলে দেখা যায় যে ওদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, সো এই কারণে অনেকে মুখস্থ করে, কিন্তু এটা মুখস্থ করা যাবে না। ওকে, আচ্ছা, ক্ষমতার ক্ষেত্রে আমি একটু বলে দিই এইচপি। ঠিক আছে, ক্ষমতার একটা একক আমরা ইউজ করি এইচপি। ঠিক আছে, 1 HP সমান 746 ওয়াট। এটা একটু মনে রাখো, ঠিক আছে? এই ম্যাথটা আসে, ঠিক আছে, কর্মদক্ষতার ম্যাথগুলো যখন আমরা ইউজ করি তখন এই জিনিসটা কি আমরা খুব বেশি ইউজ করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, দেন আমরা চলে যাই পরবর্তী পার্টে। দেখো, কাজ, শক্তি ও ক্ষমতার পরবর্তী পার্ট হচ্ছে কি নিয়ে আলোচনা করতেছে এখানে? দেখো, সেটা হচ্ছে কি শক্তি নিয়ে, ঠিক আছে? তো শক্তি জিনিসটা কি? ওই যে কোনো বস্তুর উপরে যে তুমি কাজ করার সামর্থ্য দিচ্ছ, ঠিক আছে? আমি একটা বস্তুকে আমি কি করব, যে আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, তো বল প্রয়োগ করার জন্য কি আমার একটা শক্তি লাগবে না? এই যে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করতেছি বা কাজ ঘটাবো, সেটার জন্য তো আমার একটা শক্তি লাগবে, ঠিক আছে? দেখো, আমি যদি বলি যে স্যার কাজ আমরা কখন বলবো, অথবা কাজ কাকে বলে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে কাজ কাকে বলে তুমি জানবা যখন তুমি শক্তিটা ভালো করে জানতে পারবা। যেমন কি ধরো তোমার বাসায়, ঠিক আছে, তোমার বাসায় একজন দারোয়ান বাড়ি পাহারা দিচ্ছে বাসার সামনে, ঠিক আছে, গার্ড। তো ও তোমাকে এসে বললো যে স্যার আমি আজকে হচ্ছে যে অনেক কাজ করে ফেলছি, ঠিক আছে, কিন্তু ফিজিক্সের ভাষায় আসলে কি এটা কাজ হয়েছে? ফিজিক্সের ভাষায় এটা কোনো ধরনের কি হয় না, কাজ হয় না। কারণ আমরা জানি যে হচ্ছে যে পদার্থবিজ্ঞান বলতেছে যে আসলে কাজ হবে কখন? যখন তুমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করবা, অর্থাৎ একটা বস্তুকে শক্তি দিবা, অর্থাৎ বল প্রয়োগ করবা, এবং ওই বস্তুটা একটা নির্দিষ্ট পরিমাণে সরণ হবে। ধরো আমি তোমাকে বললাম যে ভাই আমার সামনে যে বোর্ডটা আছে এই বোর্ডটাকে আমি অনেক ঠেলা মারলাম, ঠিক আছে, ঠেলা মারার কারণে কি হইলো? এটার কোনো ধরনের সরণ হইলো না, কিন্তু এটা জায়গাটা স্থির আছে। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাই তো অনেক কাজ করে বলছে, সারাদিন 24 ঘন্টা ধরে ঠেলা মারতেছে, ঠিক আছে, কিন্তু বোর্ডটা এক বিন্দুও লড়তেছে না। কিন্তু ফিজিক্স বলবে এটা কোনো ধরনের কি না, কাজ না, ঠিক আছে? তাহলে কাজ কখন হবে? এই যে তুমি শক্তিটা প্রয়োগ করবে একটা বস্তুর উপরে, এবং শক্তি প্রয়োগের ফলে বস্তুটা যখন ধরো এই যে এই পয়েন্ট থেকে, এই যে ধরো এই মোটরসাইকেলটা কি এই পয়েন্ট থেকে ধরো আছে, এই পয়েন্ট থেকে চলে গেল বি পয়েন্টে, ঠিক না?
বি পয়েন্টে চলে গেল। এই বি পয়েন্টে যাওয়ার পরে তার একটা কি হইলো, তার একটা নির্দিষ্ট পরিমাণে সরণ হইলো। এই সরণের ফলে তাহলে আমি কি পাচ্ছি, যে তার যে ফোর্সটা তুমি দিছিলা, যে ফোর্সের ফলে যে সরণটা হয়েছিল, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা পাই গেছিলাম কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এই যে সূত্রটা পাইছিল সেটাই তোমার কি, সেটাই তোমার হচ্ছে মেইন কাজ বা ওয়ার্ক, ঠিক আছে। সো এই ওয়ার্কের কনসেপ্টটা অনেকের কি ঘাবলা থাকে যে স্যার আসলে কাজ জিনিসটা কি, ঠিক আছে। অনেকে বলে যে অনেক কাজ করে ফেলছে, কিন্তু দিন শেষে তোমার যদি সরল না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কৃত কাজের ভ্যালু কত হয়ে যাবে, দেখো তো এই এস এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে তোমার টোটাল কি ওয়ার্কের ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। তার মানে বুঝতে পারতেছো যে ধরো এই যে দারোয়ানটা তোমার আসলে গার্ড দিচ্ছিল সারাদিন বাড়ি পাহারা দিয়ে, অথবা ভাইয়া যখন বোর্ডটা ঠেল দিচ্ছিলাম, তার মানে বোর্ডের কি আসলে কোনো ধরনের স্মরণ হয়েছে, বা দারোয়ানের কি কোনো স্মরণ হয়েছে, স্মরণ হয়নি। সেক্ষেত্রে আমরা সেটাকে আসলে বলি যে তার কাজটা হচ্ছে কি শূন্য কাজ। এখন শক্তি স্যার কি, যে কোনো বস্তুর উপরে কাজ করার যখন আমি সামর্থ্য দিব সেটাই হচ্ছে আমার শক্তি। তো বস্তুর উপর সর্বমোট যতখানি কাজ করতে পারি সেটাই হচ্ছে বস্তুর মোট কাজের পরিমাণ, ঠিক আছে। শক্তির মাত্রা এবং কাজের মাত্রা কি সেম, এটা একটু মনে রেখো, শক্তি এবং কাজের মাত্রা সেম। কারণ আমরা কি জানি যে শক্তি ইজ ইকুয়াল টু কি, এই যে এনার্জি বা এনার্জি ইজ ইকুয়াল টু কি এফ এস এর সমান হয়, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখো যে টোটাল কাজের সমান হয়। এখন শক্তি আসলে অনেক প্রকারের হইতে পারে, সেটা হচ্ছে স্যার আমি কোনো টাইমে হচ্ছে একটা স্থির বস্তু আছে, স্থির বস্তুটাকে গতিশীল করবো, তখন সেটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। আবার যখন গতিশীল বস্তু আছে এটাকে আমি স্থির করবো, সেক্ষেত্রে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, সেটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে। আচ্ছা তাহলে দেখো তো কি লিখছে, সিন্স দ্য এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ডুইং ওয়ার্ক দেয়ারফর দ্য এসআই ইউনিট অফ দ্য এনার্জি ইজ সেম এজ ওয়ার্ক, ঠিক আছে, একটু খেয়াল রাখো, ঠিক আছে। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা যে এই কোয়েশ্চেনটা দেখি কে সলভ করতে পারে, ঠিক আছে। এটা তোমাদের জন্য আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। কি মোটর সাইকেলের শক্তি সাধারণ সাইকেল থেকে বেশি হবে নাকি কম হবে, ঠিক আছে। তোমরা এই ক্লাসটা করে এই কোয়েশ্চেনটা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে বলে দেবে। আচ্ছা আমরা এখন সেকেন্ড পার্টে চলে যাই। দেখো তো এখানে শক্তি যেহেতু আছে, আমি প্রত্যেকটা পার্টিকুলার টাইপসে বলতেছিলাম যে আসলে আমরা এই যে মাত্রাগুলো কখনো মুখস্থ করবো না, মাত্রাগুলো আমরা কিভাবে শিখবো, সূত্র থেকে পড়ে পড়ে শিখবো। যেমন কি আমি যদি তোমাকে বলি, দেখো তো এই মাত্রাটা একটু পরিচিত পরিচিত লাগতেছে না, আমরা কি বলছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস বলছিলাম, ঠিক কি না। তাহলে এফ থেকে আমরা বের করে আনছিলাম যে স্যার আপনি বলছিলেন এম এল, ঠিক আছে। এই যে দেখো এফ ইজ ইকুয়াল টু কি ছিল বলো, এম এ ছিল, ঠিক না। তাহলে এম এর ভ্যালুটা আমরা পেয়ে গেছিলাম এম এল টি ইনভার্স 2 পেয়ে গেছিলাম, ইনটু কি পেয়ে গেছিলাম, এই যে এস এর জন্য আমি পেয়েছিলাম এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 পেয়ে গেছিলাম। ভালো করে খেয়াল করো তো, তাহলে আমি এখানে বলেই দিলাম যে শক্তির যে মাত্রাটা আছে সেই মাত্রাটা কি হবে, সেম হবে, ঠিক না, সেম হবে। তাহলে এই যে এনার্জির মাত্রাও কি হবে, সেম হবে। দেন দেখো শক্তির মাত্রা আছে, শক্তির কি আছে, মান আছে, কিন্তু কোনো কি নেই, দিক নেই। স্যার কি, একটু চিন্তা করো তো, আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলছিলাম, দেখো তো এফ এস বলছিলাম না। তো এফ কি রাশি, এফ হচ্ছে আমার ভেক্টর রাশি, যেটাকে আমি মাইনাস দ্বারা কি করলাম, ডিনোটেট করলাম। আর এস হচ্ছে আমার কি, এস হচ্ছে সরণ ভেক্টর রাশি, তাহলে এটাও কি মাইনাস দ্বারা ডিনোটেট করলাম। তাহলে দেখো তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস না। তার মানে ডাব্লিউ হবে আমার কি রাশি, ডাব্লিউ হবে আমার কি রাশি ভাই, ডাব্লিউ হবে আমার স্কেলার রাশি, স্কেলার রাশি। আচ্ছা তোমরা আমাকে বলো, ডাব্লিউ ওয়ার্ক যদি স্কেলার রাশি হয় তাহলে ওয়ার্ক সমান তো কি শক্তি, এনার্জি। তাহলে এনার্জির স্কেলার রাশি মানে কি, শুধুমাত্র কি আছে বলো, শুধুমাত্র মান পাবো, ঠিক না। শুধুমাত্র কি পাবো স্যার, শুধুমাত্র মান পাবো। তাইলে তুমি আমাকে বলো, যেহেতু এটা শুধুমাত্র মান পাচ্ছি, তাইলে কি শক্তির শুধু মান থাকবে, দিক কি থাকবে, দিক থাকবে না। ওকে, আই থিঙ্ক কনসেপ্টটা ক্লিয়ার। সাধারণত বিদ্যুৎ শক্তি হিসাব নিকাশের জন্য আমরা কিলোওয়াট ঘন্টা ইউজ করি, যে ওয়াট জিনিসটা আমরা তখন ইউজ করব। 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 ওয়াট আওয়ার, ঠিক আছে। 1000-এর সাথে আমরা জুল সেকেন্ড গুণ করবো, জুল সেকেন্ড ইনভার্স 1 ইন্টু কি, ওই যে আওয়ার থেকে কনভার্ট করবো সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে। এটা একটু মনে রাখো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ওকে, দেন আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। আচ্ছা শক্তির রূপান্তর, ঠিক আছে স্যার, শক্তিটাকে আসলে বিভিন্ন ধরনের রূপান্তর করতে পারি। বেসিক্যালি আমি যদি বলি অনেক রূপান্তর এখানে দেওয়া আছে, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রূপান্তর কোনটা জানো, যে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এটার ইংলিশ কি স্যার, যান্ত্রিক শক্তি। যন্ত্র শব্দের অর্থ হচ্ছে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে আমরা বেসিক্যালি দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। তো স্থিতিশক্তি মানে কি স্যার, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে স্থিতিশক্তি মানে কি, একটা বস্তু স্থির অবস্থায়, একটা বস্তুকে তুমি গতিশীল থেকে স্থির করবা, তো স্থির করার জন্য তুমি যে শক্তিটা প্রয়োগ করবা সেটা হচ্ছে তোমার কি স্থিতিশক্তি, বা এটাকে আরেকটা পার্ট বলে আমরা বিভব শক্তি,
পাশাপাশি সবসময় মনে রাখবা আমরা এখন থেকে কিন্তু আমাদের টার্গেট কি, যে আমাদের টার্গেট হচ্ছে সামনে ভালো কোনো ফেজে আগানো। সো আমি যদি বলি এখন যারা এখন মেট্রিক পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে যে যে আমরা হচ্ছে বাংলাদেশের টপ র্যাঙ্কিং কতগুলো কলেজের মধ্যে পড়বো। তার মধ্যে বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজ যদি বলি, 1 নম্বর হচ্ছে নটরডেম কলেজ, 2 নম্বর হচ্ছে সেন্ট জোসেফ এবং 3 নম্বর হচ্ছে হোলি ক্রস ক্যাথলিক কলেজদের মধ্যে টপ র্যাঙ্কিং কলেজ। এবং এইখানের পড়ালেখার এনভায়রনমেন্টগুলো জানো তোমরা যে আসলে খুব ভালো। সো এই এই সেগমেন্টে তোমরা যখন এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিবে, ঠিক আছে, আমাদের সামনে কিন্তু অলরেডি নটরডেম, সেন্ট জোসেফ, হোলি ক্রস এই 3টা কলেজের ভর্তির আমরা হচ্ছে যে সামনে কোর্স আনতেছি। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসগুলো যখন পড়বা তখন ইংলিশ টার্মসগুলো একটু মনে রাখবে। যেমন কি দেখো, বিভব শক্তি মানে কি পটেনশিয়াল এনার্জি, ওকে। আর গতিশক্তি মানে কি স্যার? গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, গতিশক্তি মানে কি এনার্জি স্যার? কাইনেটিক এনার্জি। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো। তারপরে দেখো যে তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি। আমি যদি তোমাদেরকে বলি, দেখি তোমরা কি কেউ বলতে পারবা নিচের কোনটি কৃত্রিম শক্তি? নিউক্লিয় শক্তি কি আসলে মূলত বেসিক্যালি এটা কি কৃত্রিম একটা শক্তি, ঠিক আছে। এটা হচ্ছে মানুষের দ্বারা আবিষ্কৃত করা হয়, ঠিক আছে। মানে মানে আমি যদি বলি যে স্যার এই জিনিসটা কিভাবে তৈরি করতেছি, আমরা বিভিন্ন ধরনের নিউক্লিয়ার চুল্লিতে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পরমাণুগুলো ইউজ করে আমরা কি এই জিনিসটা ইউজ করি। সো এইভাবে একটু এই শক্তি রূপান্তরগুলো একটু ভালো করে দেখো। আচ্ছা, তো আমরা বেসিক্যালি কি শক্তির যে পার্টগুলো পড়তেছিলাম তার মধ্যে আমরা 2টা শক্তি পাইছি, কি কি? ওকে। আচ্ছা, তো আমরা যে শক্তির পার্টগুলো পড়তেছিলাম তার মধ্যে আমরা 2টা শক্তি পাইছি। কি কি শক্তি পাইছি একটু খেয়াল করো। প্রথম যে শক্তিটা পাইছি সেটাকে আমরা আসলে শক্তির ইংলিশ হচ্ছে কি এনার্জি। তো এনার্জির মধ্যে 2টা সেগমেন্ট পাইছিলাম, একটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। তাহলে দেখো পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। আচ্ছা, পটেনশিয়াল এনার্জির যে সূত্রটা যদি আমি বলি, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। আর কাইনেটিক এনার্জি যদি বলি, ই কে ইজ ইকুয়াল টু কি হাফ অফ এম বি স্কয়ার। এই সূত্রগুলো একটু ভালো করে মনে রেখো, ওকে। আর শক্তির মাত্রা যেহেতু কাজের মাত্রার অনুরূপ হবে, শক্তি যেহেতু স্কেলার রাশি হবে, কোনো কি নাই, দিক নাই। সো এই জিনিসগুলো একটু মনে রেখো, ওকে। চলো এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মসে চলে আসি। স্যার কি বলতেছে, 50 কেজি ভরের উপর 2 নিউটন বল প্রয়োগে বস্তুটি 3 মিটার সরণ করে, কৃত কাজ কত? তাহলে কৃত কাজ মানে আমাকে কি জানতে চাইছে? তাহলে দেখো তো, গিভেন দ্যাট, প্রথমে আমরা লিখবো গিভেন দ্যাট, অর্থাৎ দেওয়া আছে। স্যার কি দেওয়া আছে দেখো তো, আমি জানি এখানের মধ্যে আমার কি দেওয়া আছে দেখো তো, ফোর্স এফ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো, এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 2 নিউটন। তারপরে এস এর ভ্যালু কি দিয়ে দিছে স্যার দেখো তো, 3 মিটার, ঠিক না? তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে আমি এটা লিখতে পারি 2 ইন্টু 3, তার মানে কি হবে স্যার 6 জুল, ঠিক আছে। স্যার এই জিনিসটা আমাকে কেন দিছে তাহলে 50 কেজি ভর? এটা হচ্ছে তোমার কি মাইন্ডটা কি ডাইভার্ট করার জন্য দিছে, ঠিক আছে। মাইন্ড গেম বলতে পারি এটাকে, যে এই জিনিসগুলো কি এক্সট্রা পার্ট, এগুলো কিন্তু আসলে বাস্তবে কোনো দরকার নেই। তুমি জাস্ট এই ভ্যালু, এই 2টা ভ্যালু জানলে তুমি কিন্তু কৃতকাজ বের করে ফেলতে পারবে। সো একটু চোখ কান খোলা রাখে, ঠিক আছে, বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবা। আচ্ছা, দেন আমরা চলে যাই পরবর্তী টার্মে, বিভব শক্তি। পদার্থবিজ্ঞানের স্বাভাবিক অবস্থানে থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে আনলে বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে আমার বিভব শক্তি। ওই যে আমি যেটা বললাম, একটা গতিশীল আছে, তুমি এটাকে কি করবা, স্থির করবা। যেমন কি দেখো, ধরো তোমার হাত থেকে 5 টাকা একটা কয়েন পড়ে গেল, তুমি সেটিকে তুলতে চাইলে, ভালো করে খেয়াল করো, সেটাকে যখন তুমি তুলবা তখন কি হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কি করতে হবে, আমাকে কৃতকাজ করতে হবে না? কিসের বিরুদ্ধে স্যার কৃতকাজ করবো? অভিকর্ষ বলের বিরুদ্ধে, ঠিক আছে। এই যে বিরুদ্ধে কৃতকাজ করবো, তখন তোলার পরে কয়েনটির মধ্যে কিছু শক্তি কি হবে, জমা থাকবে। একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু স্থির যখন করবা তুমি, তখন তার মধ্যে একটা কি থাকবে, এনার্জি কি থাকবে, কনজার্ভ হয়ে যাবে। এই যে কনজার্ভ এনার্জিটা, সেটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। বিভব শক্তি সমান বস্তুর ওজন, এই যে বস্তুর যে ওজনটা থাকবে তার সাথে তার বস্তুর যে উচ্চতাটা আছে সেটাকে গুণ করে দিলে আমি কি পেয়ে যাবো, বিভব শক্তি। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, ইপি ইজ ইকুয়াল টু কি এম জি এইচ। এখানে জি কি, এইচ কি, এগুলো তোমরা জানো, ঠিক আছে, এগুলো বলে দেওয়ার দরকার নেই। তবে এটা একটু মনে রেখো, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার
সেকেন্ড স্কয়ার, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওকে, তারপরে দেখো একটি ঘরের মেঝের সাপেক্ষে কোনো বস্তুর বিভব শক্তি 60 জুল। দেখো বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝাচ্ছে, বস্তুর মধ্যে সঞ্চিত শক্তির, ঠিক আছে, মেঝেতে নেমে আসতে, অর্থাৎ বস্তুর যে সঞ্চিত শক্তি দ্বারা বস্তুটি ঘরের মেঝেতে নেমে আসতে টোটাল কি পরিমাণে কাজ করতে হবে, 60 জুল পরিমাণে কাজ করতে হবে। অভিকর্ষ বিভব শক্তি, অভিকর্ষ বিভব শক্তি কি, দেখো অভিকর্ষ বিভব শক্তি, ঠিক আছে, আমরা জানি অভিকর্ষ বিভব শক্তিকে আগে বলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার জন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য তৈরি করে, ঠিক আছে, বা কাজ করার সামর্থ্য লাভ করে, সেটাই হচ্ছে আমার কি অভিকর্ষ বিভব শক্তি। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু ভালো করে স্লাইড থেকে দেখে নেবা। তারপর আমরা দেখবো যে হচ্ছে এইচ বের করার সতর্কতা। তো যখন আমি বিভব শক্তিটা ক্যালকুলেশন করতেছি, আমরা বেসিক্যালি কি জানি, আমরা জানি যে হচ্ছে বিভব শক্তি যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি স্যার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, সো এইখানে আসলে কি এইচ এর ভ্যালুটা লাগবে, জি এর ভ্যালুটা লাগবে, এম এর ভ্যালুটা লাগবে, তিনটা ভ্যালু লাগবে। তো ধরো একটা বস্তু হচ্ছে যে কি, ও হচ্ছে যে একটা পয়েন্টে আছে, ঠিক আছে, এ ভি, এ দূরত্বে, ঠিক আছে, বস্তুটা হচ্ছে যে ধরো ভি বস্তুটা, ঠিক আছে, এম ভরের একটা বস্তু, ঠিক আছে। তো এই বস্তুটাকে তুমি এ পয়েন্ট থেকে তুমি হচ্ছে যে বি পয়েন্টের দিকে কি করে দিলা, ছেড়ে দিলা। ঠিক আছে, বস্তুটা যখন প্রথমে যে শক্তিটা সঞ্চিত ছিল সেটাকে আমরা বলছিলাম কি, ওর যে সঞ্চিত বিভব শক্তি বা সঞ্চিত স্থিতিশক্তি। ওকে, আচ্ছা একটু খেয়াল করো তো, তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিছো, বস্তুটা কি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে কি এই যে বি বি পয়েন্টে চলে আসলো, ঠিক না? তাহলে এই যে তার যে টোটাল যে দূরত্বটা সেটাকে আমরা কি বলবো, তো সেটাকে তার এইচ এর সমান বলবো। দেখো তো বস্তুটা নিচের দিকে কি ইউজ করতেছিল, ভরটা কি নিচের দিকে ছিল, এবং তার যে অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালুটা কি ছিল, তার নিচের দিকে ছিল। সেক্ষেত্রে আমরা কি জি এর ভ্যালুটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করবো। সো এই জিনিসগুলো একটু তোমরা ভালো করে পড়ে নিবা, এবং এই যে এইচ এর ভ্যালুটা কখন কেমনে ধরবো, ঠিক আছে, এগুলো একটু ভালো করে খেয়াল করো। ওকে, পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, গতিশক্তি, গতিশক্তি মানে কি, গতিশক্তির ইংলিশটা আমি বলছিলাম তোমাদেরকে যে গতিশক্তিকে আমরা বলি আসলে কি কাইনেটিক এনার্জি, ঠিক না, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, একটা বস্তুকে আমি কি করব, তার গতির কাজ করার যে সামর্থ্য, গতিশীল বস্তু তার গতির জন্য, একটা বস্তু যখন গতিশীল অবস্থা থাকে, তো এই যে বস্তুটা গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে তার কি গতিশক্তি। আচ্ছা, কোনো স্থির বস্তুতে ব্যাগের, ভালো করে খেয়াল করে, কোনো স্থির বস্তুতে ব্যাগের সঞ্চার করা, ঠিক আছে, একটা স্থির বস্তুর মধ্যে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি, বা গতিশীল বস্তুর ব্যাগ বৃদ্ধি করার যে অর্থ সেটাই হচ্ছে কি বস্তুটিতে একটা কি তৈরি করবে, ত্বরণ সৃষ্টি করবে। ধরো আমরা জানি ত্বরণ মানে কি, কোনো বস্তুর এই যে ত্বরণ, ঠিক আছে, ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছিলাম, ত্বরণকে আমরা প্রকাশ করতেছিলাম যে হচ্ছে এ দ্বারা, ঠিক না। তাহলে এ ইজ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ একটা বস্তুর যে বেগ বৃদ্ধির হার সেটাকে আমরা কি বলতেছিলাম, ত্বরণ বলতেছিলাম। ঠিক আছে, প্রতি সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারটা ছিল। সো এই যে ত্বরণ তৈরি হবে, তো ত্বরণ তৈরি হলে কি হবে, যে ত্বরণ যখন তৈরি হবে এর জন্য বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে বস্তুটার কি হবে, কাজ হবে। এতে বস্তুটি যে কাজ করার সামর্থ্য লাভ করবে তখন বস্তুটা কি হয়ে যাবে, এই যে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং সেই কারণে বস্তুটি গতিশক্তি কি অধিকার পাবে। আচ্ছা দেখো তো, একটা এখানে চিত্রটা কি দেখা যাচ্ছে, একটা বাচ্চা কি করতেছে, ও হচ্ছে যে একটা ওর ছোট যে হচ্ছে যে আম মারার যে কতগুলো আমাদের যন্ত্র থাকে না, ওইটা দিয়ে হচ্ছে গাছের মধ্যে আম মারতেছে। তাহলে আম মারলে কি হবে, দেখো তো এই যে আমের মধ্যে থাকা, ঠিক আছে, আমটা যে আছে, আমের মধ্যে কি আছে, আমের মধ্যে আছে ওর কি বিভব শক্তি। আমের মধ্যে কি আছে বলো তো, বিভব শক্তি। আর এই যে বস্তুটা ও যে মারতেছে, এই যে এখানে পাথরটা মারতেছে, পাথরটা কি হয়ে গেছিল, প্রথমে বিভব শক্তিতে ছিল, সেটা কি কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে কি আমের মধ্যে যে পড়লো, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা কি ওর টোটাল, ওর আমি যদি বলি সেটা হচ্ছে ওর কি গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, ওকে, একটু খেয়াল রাখো, খুব ইম্পর্টেন্ট টার্মস। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, কি বলতেছে একটু দেখো, ধরো যাক এম্বরের একটি স্থির বস্তুকে আমরা এখন দেখবো মূলত কি জানো এই স্লাইডে। আচ্ছা, আমরা এখন মূলত এই স্লাইডে কি দেখবো জানো, আমরা এই স্লাইডে মূলত দেখবো যে হচ্ছে যে এই যে গতিশক্তিটা আছে, এই গতিশক্তিটা আসলে কিভাবে আসছে। ঠিক আছে, এই গতিশক্তি সূত্রের প্রতিপাদনটা আমরা দেখবো। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো
কি বলতেছে একটু দেখো তো, আমাকে বলতেছে যে হচ্ছে এম ভরের একটা বস্তু আছে যেটা স্থির বস্তুর উপরে কি বল প্রয়োগ করছি স্যার, এফ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে বস্তু একটা কি হইলো, ব্যাগ প্রাপ্ত হইলো। ধরা যাক এই ব্যাগটা, ধরা যাক এক সময় বস্তুটি বলের দিকে যে দূরত্বটা অতিক্রম করে বস্তুটি, সেই ব্যাগটা কৃতকাজে বস্তুটার গতিশক্তি হিসেবে কি থাকে, জমা থাকে। তাহলে গতিশক্তি ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি তার যে কৃতকাজ, অর্থাৎ আমি বলতে পারি ই কে ইজ ইকুয়াল টু কি, তার হচ্ছে যে কি টোটাল যে গতিশক্তিটা আছে সেটা। ঠিক আছে, তাহলে আমরা জানি কি ই কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে সূত্রটা কিভাবে আসলো, ঠিক আছে একটু চিন্তা করো। দেখো তো আমরা কি জানি, আমরা ওই যে গতির যে সুষম গতির যে সমীকরণ থেকে আমরা বসছিলাম যে হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি বসছিলাম স্যার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমি এখান থেকে যদি 2asটাকে এদিকে রাখি তাহলে সেটাকে কি লিখতে পারি, বি স্কয়ার বিয়োগ ইউ স্কয়ার লিখতে পারি না, একটু খেয়াল রাখো তো। তারপরে আমি যদি এসটাকে এখানে নিই তাহলে সেটাকে 2 দ্বারা কি করে দিতে পারবো, ভাগ করে দিতে পারবো। তাহলে এই যে ইউ স্কয়ারের ভ্যালু কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে না। তাহলে আমি কে লিখতে পারি কি বি স্কয়ার ডিভাইডেড বাই 2। তো আমরা জানি কি ই এর যে ভ্যালুটা আছে সেটা কি তার টোটাল যে ডাব্লিউ, এটার ভ্যালু সমান, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস। ওকে, তাহলে একটু চিন্তা করো তো এফ এস, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি একটু খেয়াল করো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি স্যার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি এম এ এস, এটা লেখা যায়। তাহলে এ এস এর ভ্যালু কি জানি স্যার, এ এস এর ভ্যালু আমি জানি কি, এই যে এ আর এস এই দুইটার ভ্যালু আমি জানি কি, জানি ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 যদি হয় তাহলে এটাকে কি লিখতে পারি, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি হাফ অফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার টোটাল যে শক্তিটা আছে সেটা। আশা করতেছি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, আমি কি লিখতে পারি না যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু অথবা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ অফ এম ভি স্কয়ার লিখতে পারি। তাহলে আচ্ছা, লাস্টের একটা পার্ট আমরা কি বলতেছিলাম দেখো তো, তো এই যে দেখো এই যে এএস এর ভ্যালুটা আমরা বের করছিলাম ঠিক না, এএস এর ভ্যালুটা বের করছিলাম এবং এখান থেকে আমরা মূলত কি পেয়ে গেছিলাম যে ইউ স্কয়ারের যে ভ্যালুটা আছে সেটা পেয়ে গেছি। আচ্ছা, তো এখন আমাদের কি খেয়াল করতে হবে দেখো তো, আমরা এই যে পার্টটা আমরা খেয়াল করছি সেখানের মধ্যে আমরা দেখতেছিলাম কি যে হচ্ছে যে ই সমানুপাতিক কি পাইছিলাম স্যার, ই সমানুপাতিক পেয়ে গেছিলাম কি ভি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটা একটু খেয়াল করো তো কি বলতেছে, আমাকে বলতেছে যে বেগটাকে যদি আমি কি করি দ্বিগুণ করি, তাহলে এটার ভ্যালু যদি আমি 2 গুণ করে দিই তাহলে এটাকে স্কয়ার করতে হবে। স্কয়ার করে দিলে আমি কি পাবো, ই এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে ই এর ভ্যালুটা কি হয়ে যাবে, ই কে বেগ থেকে 2 গুণ করতে হলে ই কে কয় গুণ করতে হবে, আমার ই কে আমার করতে হবে 4 গুণ করতে হবে। এটা একটু খেয়াল রাখো। ঠিক আছে, বেগকে যদি আমি 4 গুণ করি তাহলে ই কে আমাকে কয় গুণ করতে হবে, ই কে আমার করতে হবে 4 4 কয় গুণ 16 গুণ। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখা এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। কর্মদক্ষতা, কর্মদক্ষতা কি লাস্ট আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টারের মেইন থিওরির লাস্ট টপিক, সেটা হচ্ছে কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। দেখো শক্তি রূপান্তর সহায়তার ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যে প্রয়োজন মেটাই, ঠিক আছে, এই যে প্রয়োজনগুলো মেটাই পেট্রোলিয়ামের দ্বারা সঞ্চিত শক্তি, রাসায়নিক শক্তিকে আমরা কিসে কনভার্ট করতেছি একটু খেয়াল করো, তার হচ্ছে গতিশক্তিতে আমরা যে কনভার্ট করতেছি, তার কারণে মূলত আমরা ইঞ্জিনটা কি করতে পারি, চালাইতে পারি। তো কর্মদক্ষতা আসলে কখনো জগতের কর্মদক্ষতা আজীবন মনে রাখবে, কখনো কি হয় না 100% হয় না। ঠিক আছে, তো ইঞ্জিন যতটুকু শক্তি পাওয়ার তাকে কার্যকর শক্তি বলে। একটা ইঞ্জিন যে পরিমাণে শক্তি দরকার সেটাই হচ্ছে ওর কি কার্যকর শক্তি। যে কার্যকর শক্তি পাওয়া কোনো ইঞ্জিনের কি হয়, কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তিটা কি দেওয়া হচ্ছে তার অনুপাত। অর্থাৎ আমি যদি বলি কর্মদক্ষতাকে আসলে আমরা কি দ্বারা প্রকাশ করি, নিটা দ্বারা প্রকাশ করি। নিটা ইজ ইকুয়াল টু টোটাল আমি যে আউটপুটটা পাচ্ছি, কি পাচ্ছি স্যার, আউটপুটটা পাচ্ছি এবং যে টোটাল যে ইনপুটটা পাচ্ছি, ঠিক আছে, এটার যে পার্সেন্টেজ ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার কি মূলত আমার কর্মদক্ষতা বা নিটা। ঠিক আছে, একটু খেয়াল রাখো। ঠিক আছে, লাভ্য কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তি ইজ ইকুয়াল টু এন, নিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টোটাল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করো। আচ্ছা, কর্মদক্ষতাকে আমরা গ্রিক কি ইটা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো এবং এই যে অনুপাতটা আছে সেই অনুপাতটা কখন আমরা ইউজ করবো এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, কার্যকর শক্তি কোনটা, যে শক্তিটা আমি আসলে যে কর্ম ঘটানোর জন্য কি করতেছি, ব্যয় করতেছি, সেটা হচ্ছে আমার কি কার্যকর শক্তি।